গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল নাকি নিছক ক্ষমতা হস্তান্তর হয়েছিল। তো আমরা প্রত্যেকেই জানি যে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ 200 বছরের পরাধীনতার শৃঙ্খল কাটিয়ে স্বাধীনতা লাভ করেছিল। যদিও সেটা হয়েছিল অখণ্ডতার বিনিময়ে। ভারত বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশের জন্ম হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসীর উদ্দেশ্যে পণ্ডিত জওহরলাল নেহেরু দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, মধ্যরাতের ঘণ্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়। এই যে ভারতের স্বাধীনতা, এই মহৎ কাজটি ব্রিটিশ গভর্নমেন্ট সম্পন্ন করেছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এর মধ্য দিয়ে। আমরা হয়তো অনেকেই জানি যে এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 ব্রিটিশ পার্লামেন্টে এর বিল উপস্থাপিত হয়েছিল 3রা জুন 1947। 15ই জুলাই আইনটি কোনো রকম পরিমার্জন ছাড়াই পাশ হয়েছিল পার্লামেন্টে এবং 18ই জুলাই সেটি রাজকীয় সম্মতি লাভ করে আইনে পরিণত হয়েছিল। যাই হোক, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অনুসারে ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করলো, এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। কিন্তু গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় এখানে এটাই যে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এই আইনে কিন্তু ভারতবর্ষকে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তথা দেশ বলে বর্ণনা করা হয়নি, বলা হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন। এই আইনে যেটা উল্লেখ করা হয় যে এই আইন দ্বারা ভারতকে দ্বিধাবিভক্ত করে 15ই আগস্ট ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা ডমিনিয়ন গঠিত হয়। নতুন সংবিধান গঠিত না হওয়া পর্যন্ত দুটি ডমিনিয়নের প্রতিটি এবং তাদের অন্তর্গত প্রদেশগুলি 1935 সালের ভারত শাসন আইন অনুসারে শাসিত হবে। অর্থাৎ ভারতবর্ষ সেদিন স্বাধীন দেশ হয়নি, হয়েছিল স্বাধীন ডমিনিয়ন। স্বাধীনতার সঙ্গে এই ব্যাপারটির একটা সূক্ষ্ম পার্থক্য কিন্তু রয়েছে। এই পার্থক্যটি বুঝতে হলে আমাদের বুঝতে হবে ডমিনিয়ন কি, এর চরিত্র কেমন, ভারতবর্ষে এর ইতিহাসই বা কেমন। ডমিনিয়ন সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ বলা হয়, ডমিনিয়ন ইজ এ টাইটেল ফর দি সেমি ইন্ডিপেন্ডেন্ট টেরিটরি আন্ডার দি ব্রিটিশ ক্রাউন। অর্থাৎ ব্রিটিশ রাজের অধীনে অর্ধ স্বাধীন সেমি ইন্ডিপেন্ডেন্ট ভূখণ্ড, তাকে নামাঙ্কিত করতে ডমিনিয়ন কথাটি ব্যবহৃত হয়। এ প্রসঙ্গে উল্লেখ্য যে এই ডমিনিয়নের স্বায়ত্ত শাসন থাকছে, অর্থাৎ ল অ্যান্ড রেগুলেশনস তৈরি করে সেখানকার সরকার সেখানকার অভ্যন্তরীণ বিষয়গুলোকে পরিচালনা করছে। কিন্তু 3টি বিষয় থাকছে ব্রিটিশ রাজের হাতে, ব্রিটিশ ক্রাউনের হাতে। সেটা কি? সেগুলো হচ্ছে যে ফরেন রিলেশন, ডিফেন্স অ্যান্ড কমিউনিকেশন। এছাড়াও এই ডমিনিয়নের সংজ্ঞা দিতে গিয়ে 1926 সালের ব্যালফোর ডিক্লারেশনে বলা হয়েছিল অটোনমাস কমিউনিটি উইদিন দি ব্রিটিশ এম্পায়ার। অর্থাৎ অটোনমাস স্বশাসিত কমিউনিটি, কিন্তু সেটা ব্রিটিশ এম্পায়ারের অধীনস্থ। 1931 সালে ওয়েস্টমিনিস্টারে ডমিনিয়নগুলোকে আইন সংক্রান্ত ব্যাপারে স্বাধীনতা দেওয়া হলেও সেটা কিন্তু পুরোপুরি দেওয়া হয়নি। যাই হোক, ভারতবর্ষে ডমিনিয়নের ইতিহাস কি সেটা একটু লক্ষ্য করে নেওয়া দরকার। ভারতবর্ষের জাতীয় নেতৃত্ব প্রথম স্বাধীনতার কথা উচ্চারণ করে 1908 খ্রিস্টাব্দ নাগাদ। তবে 1908 খ্রিস্টাব্দ নাগাদ যে স্বাধীনতার কথা বলা হয়েছিল সেটা কিন্তু পূর্ণ স্বাধীনতা নয়। সেদিন জাতীয় নেতাদের উদ্দেশ্য কিন্তু ব্রিটিশকে ভারত থেকে বিতাড়িত করা ছিল না, তারা চেয়েছিল স্বায়ত্ত শাসন, অর্থাৎ ব্রিটিশ রাজের অধীনে নিজেদের শাসনকে নিজেরাই পরিচালনা করতে পারবে, এ ব্যাপারে তারা ক্ষমতা চেয়েছিল মাত্র। 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হওয়ার সময় সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি না থাকায় ভারতবাসী তার প্রতিবাদ জানিয়েছিল। ভারতবাসীর প্রতিবাদকে ব্যঙ্গ করে ভারত সচিব বার্কেনহেড বলেছিলেন ভারতীয়দের তো সংবিধান রচনার যোগ্যতা নেই। এই যে বার্কেনহেডের কটাক্ষকে
চ্যালেঞ্জ জানিয়ে ভারতবর্ষে মতিলাল নেহেরুর নেতৃত্বে একটা সর্বদলীয় কমিটি গঠন করা হয়। এই কমিটি একটা খসড়া সংবিধান তৈরি করে 1928 খ্রিস্টাব্দে, যাকে আমরা নেহেরু রিপোর্ট বলি। উল্লেখ্য, এই খসড়া সংবিধানে ডমিনিয়নের স্ট্যাটাস দাবি করা হয়েছিল, অর্থাৎ ভারত সেদিন ব্রিটিশ সরকারের কাছে দাবি করেছিল যে ভারতকে ডমিনিয়নের মর্যাদা দেওয়া হোক। কিন্তু সেদিন জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু এই ডমিনিয়নের দাবির বিরোধিতা করে পূর্ণ স্বাধীনতার দাবি জানানোর কথা বলেছিলেন। শেষ পর্যন্ত গান্ধীজির পরামর্শে স্থির হয়েছিল 1 বছরের মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতবর্ষকে ডমিনিয়নের মর্যাদা প্রদান না করে তাহলে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে আন্দোলনে নামবে। সেই কথা মতো 1 বছর পেরিয়ে গেলে 1929 সালের 31শে ডিসেম্বর কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতির ভাষণে জওহরলাল নেহেরু প্রথম পূর্ণ স্বাধীনতার ডাক দেন এবং এই পূর্ণ স্বাধীনতার লক্ষ্যেই 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন পরিচালিত হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে। অর্থাৎ ভারতীয় জাতীয় নেতৃত্ব ডমিনিয়নের দাবির একটু এগিয়ে গিয়ে পূর্ণ স্বাধীনতার দাবি কিন্তু অলরেডি উত্থাপন করেছেন। এর কিছুকালের মধ্যেই বড়লাট আরউইন অবশ্য ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষে ব্রিটিশের সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতীয়দের স্বায়ত্ত শাসন প্রদান করা। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে ভারতবর্ষকে স্বায়ত্ত শাসনের অধিকার কিছু পরিমাণে প্রদান করা হয়েছিল, অন্তত প্রদেশগুলিতে। কিন্তু ওই যে জাতীয় নেতৃত্ব সেদিন কিন্তু পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে আন্দোলনে রত। 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশনে যে ক্রিপস প্রস্তাব দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ভারতবর্ষকে ডমিনিয়নের মর্যাদা দেওয়া হয়েছিল। ডমিনিয়নের মর্যাদা দেওয়া হবে যুদ্ধ শেষ হলে, একথা কিন্তু ক্রিপস তার প্রস্তাবে বলেছিলেন। ভারতবাসী কিন্তু সেদিন পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিল। এমনকি সেদিন ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজির অহিংস চরিত্রকে অতিক্রম করে সহিংস রূপ নিয়েছিল শুধুমাত্র স্বাধীনতার জন্য। পূর্ণ স্বাধীনতা ছিল সেদিন লক্ষ্য। গান্ধীজি ডাক দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আন্দোলন থিতিয়ে পড়েছিল কিছু কালের মধ্যে। এই অবস্থার উত্তরণ ঘটেছিল আজাদি সেনাদের বিচারকে কেন্দ্র করে। আজাদি সেনাদের বিচারকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ আবার উত্তাল হয়ে ওঠে। নৌবিদ্রোহ, স্থল বাহিনীর বিদ্রোহ, বিমান বাহিনীর বিদ্রোহ, সর্বস্তরের সেনাবাহিনীর মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে, ছাত্র, কৃষক, সকল শ্রেণীর মধ্যে তখন যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল তার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার বুঝে গিয়েছিল ভারতবর্ষে তাদের দিন শেষ। তারা নিজেরাও এই বিষয়টিতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভারতবর্ষ থেকে তাদের গুটিয়ে ফেলতে হবে। তাই দেখা যাবে এই লক্ষ্যে পাঠানো হয়েছিল মন্ত্রী মিশন। মন্ত্রী মিশনের প্রস্তাব অনুসারে কিন্তু খুব শীঘ্রই ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করা হবে এ কথাও বলা হয়েছিল। ইভেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি তার ডেটও নির্দেশ করে দিয়েছিলেন যে 1948 খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে ভারতকে অবশ্যই স্বাধীনতা প্রদান করা হবে। কিন্তু 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষকে দেওয়া হয়েছিল ডমিনিয়ন স্ট্যাটাস। এই ডমিনিয়ন স্ট্যাটাস অনুসারে ভারতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছিল ঠিকই, কিন্তু ভারতবর্ষ সেদিনও কিন্তু ব্রিটিশ রাজের অধীনস্থ একটা টেরিটরি হিসেবেই থেকে গিয়েছিল। ইন্টারনাল ল অ্যান্ড রেগুলেশনস তৈরি করার ক্ষমতা তো ভারতীয় নেতৃত্বের হাতে ছিল, কিন্তু ফরেন রিলেশন, ডিফেন্স এবং কমিউনিকেশনস এই তিনটি বিষয় কিন্তু তখনও ব্রিটিশ রাজের হাতেই থেকে গিয়েছিল। অর্থাৎ সেদিনও ব্রিটেনের রাজা ষষ্ঠ জর্জি ছিলেন আইনত ভারতের রাজা, ভারতীয় প্রশাসনের প্রধান। জওহরলাল নেহেরু সেদিন শপথ নিয়েছিলেন ব্রিটিশ রাজের নামে। এই ষষ্ঠ জর্জের প্রতিনিধি হিসেবেই লর্ড মাউন্টব্যাটেন ভাইসরয় থেকে তার উপাধি পরিবর্তিত হয়েছিল গভর্নর জেনারেলে। অর্থাৎ গভর্নর জেনারেল হিসেবে তিনি ভারতবর্ষে থেকে গিয়েছিলেন ব্রিটিশ রাজের প্রতিনিধি হিসেবে। ব্রিটিশ ফিল্ড মার্শাল অচিনলেক ভারতের ডিফেন্সের দায়িত্বে কিন্তু সেদিনও ছিলেন। ভারতবর্ষের যে প্রশাসনিক সেট আপ, বিশেষত যে জাজরা ছিলেন, যে ম্যাজিস্ট্রেটরা ছিলেন, তারা ব্রিটিশের নিয়োজিত।
তারাই ভারতীয় শাসনের সমগ্র দায়িত্বে ছিলেন সেদিন। অর্থাৎ ভারতবর্ষ সেদিন পূর্ণ স্বাধীনতা পেয়েছিল কিনা এ বিষয়টিতে কিন্তু প্রশ্নচিহ্ন থাকাটা খুব স্বাভাবিক। অন্তত আইনগতভাবে বলা যেতে পারে ভারতবর্ষে সেদিন পূর্ণ স্বাধীনতা আসেনি, শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ নেতৃত্বের হাত থেকে ভারতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা প্রদান করা হয়েছিল মাত্র। এখানে উল্লেখ্য যে এই ব্যবস্থাটি স্থায়ী হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি পর্যন্ত। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতবর্ষে নতুন সংবিধান কার্যকরী হলে 1947 সালের ভারত শাসন আইন, যেটা অনুসারে ভারতবর্ষকে ডমিনিয়নের মর্যাদা দেওয়া হয়েছিল, সেই আইনটি বাতিল হয়। ভারতবর্ষ ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিকে পরিণত হলে এই ডমিনিয়নের মর্যাদা থেকে সে উত্তরিত হয়ে সম্পূর্ণ স্বাধীন দেশের মর্যাদায় উন্নীত হয়েছিল। অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট থেকে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষের যে স্ট্যাটাস, তাকে প্রকৃত অর্থে স্বাধীনতা বলা যাবে কিনা সেটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে। আপনারা নিজেদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতবর্ষকে যদি ডমিনিয়নের মর্যাদা নিয়েই ক্ষমতা হস্তান্তর করতে হতো, তো 1942 সালে ক্রিপস মিশন তার প্রস্তাবে যখন ডমিনিয়নের মর্যাদার কথা বলা হয়েছিল, সেই দিন কেন ভারতবর্ষে ক্ষমতা হস্তান্তর হয়নি? 5 বছর কেন দেরি হলো? তাছাড়াও 1947 সালে ব্রিটিশের যা অবস্থা, আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিটিশ খুবই হীনবল হয়ে পড়েছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কায় তার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল। ঠান্ডা যুদ্ধের পরিবেশে একটা আন্তর্জাতিক চাপের মুখে ছিল ব্রিটেন উপনিবেশগুলোকে স্বাধীনতা প্রদানের। ভারতবর্ষের অভ্যন্তরীণ পরিস্থিতি, বিশেষত নৌবিদ্রোহ, স্থল বাহিনীর বিদ্রোহ, আকাশ বাহিনীর বিদ্রোহ, সাধারণ জনগণের বিদ্রোহ, যেটা শুরু হয়েছিল আজাদি সেনাদের বিচারকে কেন্দ্র করে, তার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার একেবারে নাজেহাল অবস্থায় ছিল। ভারতবর্ষকে স্বাধীনতা দানের কথা তারা ঘোষণাও করেছিল, তারপরেও কেন ডোমিনিয়ন স্ট্যাটাস? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। এই বিষয়ে আমি একটু বিস্তৃত আলোচনায় আসবো নেক্সট এপিসোডে। আজকে এই পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।